সাধারণত বক্তৃতা শুনতে আমরা কেউই ভালোবাসি না। আমরা বক্তৃতা শুরু হলে মনে মনে ভাবি কখন শেষ হবে, কেন এখনো শেষ হচ্ছে না। কিন্তু আমাদের আনন্দের বিষয় যে আজকের যে দুজন বক্তাকে আমরা পেয়েছি, এই দুজন বক্তায় এরকমভাবে আমাদের মনে কোনো একটা নেগেটিভ চিন্তা আনতে দেননি। একটা কথা আছে, যদি কেউ দেখতে সুন্দর হয় এবং তিনি যদি বক্তৃতা দেন, তাহলে তার ওই শারীরিক সৌন্দর্যের জন্যেই মনটা প্রথমেই তার দিকে চলে যায়। আমাদের আজকে যে দুজন বক্তা ছিলেন, জানি না ওই ডক্টর সিদ্দুল মুনা হাসানকে এটা বললে উনি রেগে যাবেন কিনা, দেখতে সুন্দর তো, যার ফলে ওর দিকে প্রথমেই আমাদের দৃষ্টিটা আকৃষ্ট হয়েছে। কি বললেন সেটা তো পরে আমরা শুনতে পেলাম, কিন্তু যখন দেখলাম তাকে বললেন, বাহ, বেশ তো ভালো লাগছে দেখতে। আরেকজন বক্তা যিনি ডক্টর চন্দ্রনাথ পোদ্দার, তিনিও তো দেখতে সুন্দর। তাকেও যখন আমরা দেখছি, আমাদের মন তার দিকে স্বাভাবিকভাবেই আকৃষ্ট হচ্ছে। সুন্দর বলেছেন দুজনেই, এবং কোনো সময়ই আমাদের মনে হয়নি যে আমাদের একাগ্রতা নষ্ট হচ্ছে, আমরা বোর হয়ে যাচ্ছি, এরকম কখনোই মনে হয়নি। আমি যেহেতু সভাপতির আসনে ছিলাম, তার একটা কাজ, সভাপতি একটা কাজ হচ্ছে, যারা আগে ভাষণ দেবেন তাদের কথা দুই একটু বলে নিতে হয়, আলোচনা করে নিতে হয়। তা আমি প্রথম যিনি ভাষণ দিলেন, ডক্টর অধ্যাপিকা সিদ্দুল হাসান, তা আমি তার কথা শুনে আমার সত্যিই খুব ভালো লেগেছে। খুব সহজ ভাষায় সুন্দর করে দর্শনের প্রসঙ্গ তিনি এনেছেন তার ভাষণে, সেগুলি খুব সহজ করে এনেছেন। আমাদেরকে ওই দর্শনের কচকচির মধ্যে নিয়ে যাননি। সেজন্যে অন্তত আমার পক্ষ থেকে বলতে পারি, হয়তো সেটা আপনাদেরও কথা, তাকে আমরা আমাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি তার বেশিক্ষণ বলেননি, সেটা আর একটা ব্যাপার। আমার সেখানে কখন বাবা শেষ করবে, থামেই না তো, বলেই যাচ্ছে, থামবে কখন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিখ্যাত সাহিত্যিক, তাকে একজন বলছিলেন যে এই যে যিনি এখন একটা গানের প্রোগ্রামে তাকে নিয়ে গেছেন, বলছেন যিনি এখন গান গাইছেন, খুব বিখ্যাত একজন গায়ক, তা আমরা নিশ্চয়ই তার গান শুনে খুব আনন্দ লাভ করব। এরপর তার বক্তৃতার সময় এসছে, তিনি বক্তৃতা করতে যাচ্ছেন এবং করছেন, কিন্তু বক্তৃতা আর থামে না, বলেই যাচ্ছেন, লোকে বিরক্ত হয়ে যাচ্ছে। তিনি কিন্তু ডোন্ট কেয়ার, কে কি ভাবলো আর কে কি করলো, উনি সব পাত্তা না দিয়ে উনি শুধু তিনি যা ভেবেছেন আজকে বলবো সেটা বলতেই হবে। আরে বোকা, তুমি কি ভেবেছো, কি তৈরি করে এসছো বাড়ি থেকে, সে কি দেখার জন্য লোকে বসে আছে? ওসব বসে নেই, কেউ জানেও না তুমি কি বলবে বা তুমি কি তৈরি করে এসছো। থামাটা একটা শিল্প, থামতে জানাটা একটা শিল্প, একটা আর্ট। তা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে বলছেন, এই যে গায়ক এখন গাইবেন, ইনি খুব বিখ্যাত স্বনামধন্য গায়ক। শরৎচন্দ্র বললেন, হ্যাঁ, ভালো গায়ক, খ্যাতিমান গায়ক, এটি খুব ভালো কথা, কিন্তু উনি থামতে জানেন তো? গান তো
ভালো করবেন আপনি বলছেন, সেটা ভালো, কিন্তু থামতে জানেন তো? অনেকেই থামতে জানেন না। কিন্তু আমাদের সৌভাগ্যের বিষয়, আজকে যে দুজন বক্তাকে আমরা পেয়েছিলাম, অনেক এই ঢাকা মঠে অনেক বক্তৃতাতে আমাকে সভাপতিত্ব করতে হয়, কিন্তু অনেক সময় আমার একটি দুঃখজনক অভিজ্ঞতা ঘটে যে বক্তৃতা শুনতে আর ইচ্ছে করে না। কিন্তু আজকে আমার খুব ভালো লাগছে, যেমন অধ্যাপক ডক্টর সিদ্দুল হাসান, তিনি বললেন, তিনি তার একটা লোকের কাছে সুন্দর চেহারার একটা আবেদন আছে, তো স্বাভাবিক। পহেলে দর্শনধারী একটা কথা আছে, চেহারাটা ভালো হওয়া দরকার। একজন লোক যদি দেখতে ভালো না হয়, এইটা বলতে গিয়ে আমি যাদের দেখতে ভালো নয় তাদের কোনো কটূক্তি করছি না। যদি দেখতে ভালো হয় তাহলে মনটা আগেই ওখানে চলে যায়। তিনি কী বললেন আমরা অত নজর দিই না, তাকে দেখেই আমরা অবাক হয়ে থাকি। তো আজকে ডক্টর সিদ্দুল হাসান তিনি যখন বলছিলেন আমি শুনছিলাম এবং দেখছিলাম যে তিনি অবলীলায় তার কথাগুলো বলে যাচ্ছে। দর্শনের অধ্যাপক বা অধ্যাপিকা, কিন্তু দর্শনের যে কচকচিগুলো একটা কথা আছে, এই কচকচিটা তার ভাষণের মধ্যে কোথাও ছিল না। প্রাঞ্জলভাবে অবলীলায় তার কথা তিনি বলেছেন। আমার মনে হয় আমরা সবাই তার ভাষণ উপভোগ করেছি। এই জন্যে ডক্টর সিদ্দুল হাসানকে আমরা আপনাদের সকলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। উনি তার ভাষণে একটা নাম উচ্চারণ করেছেন, আপনারা হয়তো অনেকেই শোনেননি বা খেয়াল করেননি, আমার কানে ওটা ধাক্কা মেরেছে। সেই নামটা হচ্ছে হেমচন্দ্র ঘোষ। উনি বলেছেন, আপনাদের দেখছেন তো, কেউ শুনেনি কথাটা, উনি কিন্তু বলেছেন হেমচন্দ্র ঘোষের নাম উচ্চারণ করেছে। আপনারা হয়তো হেমচন্দ্র ঘোষের কথা জানেন না। তিনি এই ঢাকার থেকে অল্প দূরেই গাভা বলে একটি গ্রাম আছে, সেই গ্রামের তার জন্ম হয়েছিল এবং পরবর্তীকালে তিনি ভারতের একজন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী হয়ে উঠেছিলেন এবং সেকালের যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন তারা সবাই তাকে বরদা বলে ডাকতেন। বরদা মানে সকলের ওপরে তাকে রাখতেন। বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী। তো তার সঙ্গে আমার দেখা করার সৌভাগ্য হয়েছিল। দেখা করেছিলাম কেন? কারণ তিনি স্বামী বিবেকানন্দকে দর্শন করেছিলেন এবং যখন তাকে আমি দেখি তখন গোটা পৃথিবীতে বিবেকানন্দকে দেখা কোনো মানুষ বেঁচে ছিলেন না, শুধু তিনিই বেঁচে ছিলেন, ওই হেমচন্দ্র ঘোষ। এই জন্যই আমি তাকে দর্শন করতে গেছিলাম। সেটা নাই অন্য কোনো সুযোগে তার কথা বলা যাবে, কিন্তু আমি গেছিলাম তাকে দেখতে, কারণ তিনি স্বামী বিবেকানন্দকে দর্শন করেছিলেন। তো স্বামী বিবেকানন্দকে দর্শন করার লোক তো ওই একজনই তখন ছিলেন যখন তিনি বেঁচে ছিলেন। আমি যখন তার কাছে গেছিলাম তখন তো তার বয়স হচ্ছে 98 বছর, 98 years old। গেলাম তখন তিনি তার বিছানায় আধশোয়া হয়ে শুয়ে আছেন। পিছন দিক কতগুলো বালিশ দিয়ে তাকে ব্যাক রেস্টের মতো একটু কমফর্ট দেবার চেষ্টা করা হয়েছে। তা আমি গেলাম, তার ঘরের বাইরে যে বারান্দা সেখানে দাঁড়িয়েছি। তিনি তো ওই শুয়ে আছেন, মানে হয়তো ঘুমোচ্ছেন। তখন বেলা 9:30, গ্রীষ্মকাল। আমি গেলাম, তো আমাকে তাকে দেখাশোনা করার জন্য একটি ছেলে, অল্প বয়সী 24-25 বছরের ছেলে ওখানে দাঁড়িয়েছিলেন। তাকে বললেন, আপনি কি চান?
না, আমি কিছু চাইতে আসিনি। তো কেন এসছেন? আমি ওকে দেখতে এসেছি। দেখতে এসেছেন? না, হ্যাঁ, দেখতে এসেছি। না, উনি তখন ঘুমাচ্ছেন। উনি ঘুমাচ্ছেন, ঠিক আছে, এক সময় তো ওর ঘুম ভাঙবে, তখন ওর সঙ্গে কথা বলবো। তা আমার মনে হলো তিনি পছন্দ করছেন না যে আমি ওখানে থাকি। তো যাই হোক, উনি যাই ভাবুন, আমি দাঁড়িয়েই আছি, কারণ আমি তো দেখতে এসেছি ওকে। স্বামী বিবেকানন্দকে দর্শন করেছেন, দেখতে এসেছি। বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, হয়তো আধ ঘন্টা হবে। তারপর দেখলাম উনি চোখ খুলেছেন। চোখ খুলেই আমার দিকে তাকিয়েছে, চোখটা পড়েছে আমার দিকে। যেই দেখলাম আমার দিকেই চোখ পড়েছে, আমি আরেকটু সামনে এগিয়ে গেলাম। আর ওই ছেলে কিন্তু আমার দিকে কটমট করে তাকায়, মানে পছন্দ না যে আমি দাঁড়িয়ে থাকি। উনি বললেন, আপনি দেখতে এসছেন, কি দেখবেন? উনি কথা বললে আপনি কিছু বুঝবেন না, কিছু বোঝা যায় না। আর আপনি যদি কোনো কথা বলেন, ওকে জিজ্ঞেস করেন, উনি শুনবেন না, কানে শোনেন না। যা কথা বলবেন সে আপনি কিছু বুঝবেন না, সব জড়ানো অস্পষ্ট কথা। মানে শুধুই আমাকে যাতে না থাকি তার চেষ্টা করছেন আর কি। আমি যদি চলে যাই, আমি তো দাঁড়িয়ে আছি। এরপরে আমার দিকে তাকিয়েছেন উনি। তারপরে আমার দিকে তাকিয়ে বলছেন, কি বললেন আমি বুঝতে পারলাম না। মানে কথাগুলো জড়ানো, ওই যে বলছে কথা বুঝবেন না, জড়ানো কথা। আমি ধরে নিলাম উনি জিজ্ঞেস করছেন আমাকে, আপনি কি চান? আন্দাজে ধরলাম আর কি, কথাতে বুঝতে পারিনি। আমি ধরে নিলাম যে উনি জিজ্ঞেস করছেন আমি কি চাই। তা আমি বলছেন কানে শোনেন না, এই জন্য খুব জোরে জোরে আমি উত্তরটা দিচ্ছি, আমি কিছু চাইতে আসিনি, আমি আপনাকে দেখতে এসেছি। তো দেখলাম ওটা শুনেছেন উনি। শুনে আমাকে বলছেন, আমাকে দেখতে এসেছেন। এটা আমি বুঝে নিলাম। তখন একটু অস্পষ্টতা কাটছে আর কি, কথাগুলোর আমার কাছে অস্পষ্টতা কাটছে। আমাকে দেখতে এসেছেন কেন? আমি বললাম, এবার আরো জোরে জোরে এবং কেটে কেটে বললাম, কারণ আপনি স্বামী বিবেকানন্দকে দর্শন করেছিলেন। আর কিছু বলতে হলো না। ওই যে বললো ছেলেটি, উঠতে পারেন না, বসতে পারেন না, কানে শোনেন না, চোখে দেখেন না, কথা জড়ানো অস্পষ্ট, কিন্তু যেই বললাম আপনাকে দর্শন করতে এসছি, কেন? ওটাও আমি বুঝিনি কেনটা, তো ধরে দিলাম উনি বলছেন, কারণ আমি কেটে কেটে বলছি, কারণ আপনি স্বামী বিবেকানন্দকে দর্শন করেছিলেন। জোরে জোরে বলেছি, থেমে থেমে, কেটে কেটে। এই লোকটা শুয়েছিলেন আতশোয়া হয়ে, সারাক করে লাফিয়ে উঠল। বলছে উঠতে পারেন না, বসতে পারেন না, শুয়ে দিতে হয়, বসিয়ে দিতে হয়। সাট করে একদম সোজা হয়ে বসলেন, চাবুকের মতো সোজা হয়ে বসে আমাকে কেটে কেটে প্রত্যেকটি শব্দ উচ্চারণ করে বলছেন পরিষ্কার স্পষ্ট কণ্ঠস্বর, হ্যাঁ, আমি তাকে দর্শন করেছি। আজ থেকে প্রায় ৮০ বছর আগে তাকে আমি ঢাকায় দেখেছিলাম। কিন্তু ৮০ বছরের আগে দেখলে কি হবে? সেই দেখার স্মৃতিটা আমার কাছে গতকালের মতো স্পষ্ট, উজ্জ্বল হয়ে আছে। তারপরে উনি বলেই যাচ্ছেন স্বামীজির কথা, আর আমি তো শুনেই মুগ্ধ হয়ে শুনছি। ওই যে ছেলেটা রেগে যাচ্ছিল আমি দাঁড়িয়েছি বলে, সে শুধুই আমার দিকে কটমট করে তাকায়। আমি এখন আর ওকে পাত্তাই দিচ্ছি না। আমি তো আসল জায়গায় ধরেছি লোকটাকে, আর ওকে কে পাত্তা দেয়? তো সেই জায়গায় আমাদের এরকমই হয় আর কি, একবার এসে যাই আমাদের নাগালের মধ্যে, তখন আর কাউকে আমরা পাত্তা দিই না। তো আমি শুনছি ওর কথা, আর উনি ওই ছেলেটা আমার দিকে কটমট কটমট করে তাকায়। না, তুই যতই কটমট করো, মনে মনে বলছি, আমি তো এখন আর থামছি না, উনি যা বলবেন সব শুনবো আজকে। তা আমাকে বললেন, স্বামী বিবেকানন্দকে আমি দর্শন করেছিলাম। ভাবুন, একটা অভিজ্ঞতা। স্বামী বিবেকানন্দকে দেখছেন একজন, তাকে সামনে পেয়েছি আমি, আর যিনি ভারতবর্ষের
স্বাধীনতা সংগ্রামের একজন নেতৃস্থানীয় ব্যক্তি, বর্দা, বাংলার বিপ্লবীদের কাছে তিনি ছিলেন বর্দা। তিনি বলছেন, স্বামী বিবেকানন্দ, একদম স্পষ্ট কণ্ঠস্বর, কোথাও কোনো অস্পষ্টতা জড়তা নেই। স্বামী বিবেকানন্দ কোনো ব্যক্তি ছিলেন না, তিনি ছিলেন একটি আগ্নেয়গিরি, এবং সেই আগ্নেয়গিরি থেকে একটি স্ফুলিঙ্গ এসে আমার বুকের মধ্যে প্রবেশ করেছিল, আমাকে ভেঙে চুরে নতুন মানুষে রূপান্তরিত করেছিল। এরকম কথা বলেই যাচ্ছেন, থামছেন না, উনি বলছেন। তারপর আমি বাধ্য হয়ে বললাম, আপনার কথা আমার খুব ভালো লাগছে শুনতে, আমি আবার আপনার কাছে আসবো। বললেন, আসবেন তো, কথা দিচ্ছেন? হ্যাঁ, আসবো। আবার স্বামীজির কথা হবে, যা আমার আত্মার আনন্দ, প্রাণের আরাম। উনি বললেন, তাকে দেখেছিলাম স্বামী বিবেকানন্দ একটা মানুষকে কীরকমভাবে ইন্সপিরেশন দিতে পারেন। একটা 98 বছরের মানুষকে, প্রায় শতাব্দী প্রাচীন একটা মানুষকে চাবুকের মতো উঠে বসতে অনুপ্রাণিত করেন। এই মানুষটাকে দেখলাম আমি। বিবেকানন্দ কি জিনিস ছিলেন, এটা কি অসাধারণ শক্তি সঞ্চার করতেন। তো ডক্টর প্রফেসর সিত্তুল হাসান, তিনি হেমচন্দ্র ঘোষের কথা বলেছিলেন, এবং এই হেমচন্দ্র ঘোষ স্বামী বিবেকানন্দের সঙ্গে যুক্ত, তার নামটা। সেই জন্য এতখানি আমি আবেগতাড়িত হয়ে গেছিলাম ওই কথাটা শুনে। এবার অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার খুব সুন্দর করে বলেছেন। উনি এমনি খুব সুন্দর বলেন। যখন আমাদের আলোচনা হচ্ছিল এবার কাকে বলা যায় স্বামী বিবেকানন্দের এই জন্মতিথি উপলক্ষে, আমি প্রথমেই বলে দিলাম এই স্বামী দেবোধ্যানানন্দকে, এই চন্দ্রনাথ পোদ্দারকে ডাকো, উনি ভালো বলেন, ডাকো। তাই ডাকা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সুন্দর কথা বলেছে। আমার এমনিতেই আমি ওর একটু ভক্ত, অনুরাগী, ভালোবাসি, তো সেই জন্য একটা ব্যাপার আছে। আর বক্তা হিসেবেও তিনি ভালো, সুন্দর গুছিয়ে বলেন, কোনো কথায় কোনো অস্পষ্টতা নেই। তিনি একটি কথা বললেন, আপনারা জানি না খেয়াল করেছেন কি না, যে ধর্মীয় সাম্প্রদায়িকতা, এই যে যুগ সংকটের কথা আমরা বলছি, তো এই যুগ সংকট বলতে গিয়ে তিনি বলেছেন একটি লক্ষণ, ধর্মীয় সাম্প্রদায়িকতা। এটা ভয়ঙ্কর জিনিস। আমার বলতে একটু ভাবতে হচ্ছে, কারণ যে দেশটায় আমি বাস করছি এখন, আমার তো এটা দেশ নয়, আমার দেশ হচ্ছে ভারত, আমি সেখান থেকে এসেছি। এটাই আমাদের ধারা, ঐতিহ্য, যে যারা গুরু হন বাংলাদেশে রামকৃষ্ণ মঠ মিশনের, তাদেরকে ভারত থেকে আসতে হয়। তো আমি তো ভারত থেকেই এসেছি। তো আমার ভালো লাগছে চন্দ্রনাথ পোদ্দারের কথা শুনতে শুনতে ভাবছিলাম, তিনি বলেছেন এখনকার সংকটের মধ্যে, অনেক সংকট, একটি সংকট হচ্ছে এই ধর্মীয় সাম্প্রদায়িকতা বা মৌলবাদ। এটা যে কী জিনিস, বাংলাদেশের মানুষেরা সেটা মর্মে উপলব্ধি করছেন, প্রতিদিন উপলব্ধি করছেন। আমাদের কাছে অনেকগুলো খবরের কাগজ আসে, সবগুলোই আমার কাছে আসে আগে, তারপর আমি দেখি, দিয়ে দিই। আজকে দেখছি একটা কাগজ, কালকেও দেখিনি, আজকেও দেখতে পাচ্ছি না। তো সকালেই একজন সাংবাদিক এলেন, মহিলা সাংবাদিক, তিনি এসে বললেন আমাদের কাগজটা বন্ধ হয়ে গেল। মানে কাল থেকে পাচ্ছি না কাগজটা, ভাবছিলাম কি হলো। তিনি বললেন আমাদের কাগজটা বন্ধ হয়ে গেল, এখন বন্ধ। কারণ কি? কারণ উনি আর বেশি বললেন না, কারণ এই যে কথাটা বলেছেন অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার, ধর্মীয় সাম্প্রদায়িকতা ভয়ঙ্কর জিনিস। এটি কত ভয়ঙ্কর হতে পারে, এটা বাংলাদেশের মানুষ হিসাবে আপনারা নিশ্চয়ই তা অনুমান করতে পারেন এবং বুঝতেও পারছেন। এবং এই যে কাগজটা বন্ধ হয়ে গেল,
এর পেছনে আমার মনে হয় সম্ভবত, ওইটাকে লোকে এখন বলছে না স্পষ্ট করে, তা আমি সন্ন্যাসী তো, আমার তো আর মরণের ভয়টয় নেই। ওটাই কারণটা হচ্ছে ওইটাই, যদিও তিনি বলেননি, কিন্তু আমি যতটুকু বুঝেছি এটা ধর্মীয় সাম্প্রদায়িকতার শিকার হয়ে গেল এই কাগজটা। বাংলাদেশে এই ধর্মীয় সাম্প্রদায়িকতা কিন্তু এইভাবে ছিল না। আমি গত 6 বছর ধরে এখানে আছি বাংলাদেশে। এই এই নতুন, আপনারা বিপ্লব বলবেন কি বলবেন আপনারা বলবেন, আমি আসলে বিপ্লব বলছি না এটাকে। তো এইটা হওয়ার আগে, মানে 5ই অগাস্টের আগে যে বাংলাদেশকে আমি দেখেছি, সেই বাংলাদেশের সঙ্গে আমি যে ভারতবর্ষে বাস করেছি, জন্মেছি, বড় হয়েছি, এতদিন থেকে এসছি এই 6 বছর ছাড়া, সেই ভারতবর্ষের সঙ্গে কোনো আমি বৈসাদৃশ্য দেখিনি। একই রকম মনে হচ্ছে আমার, সব সুন্দর, ভালো লাগছে, সব কিছু হচ্ছে। কিন্তু এই 5ই অগাস্টের পর থেকে এটা পাল্টে যাচ্ছে। আমাকে শুনতে হচ্ছে আমাদের এখানকার ভক্তদের কাছ থেকে যে মহারাজ একটু আমাদের জন্য প্রার্থনা করবেন যাতে আমরা ভালো থাকতে পারি। প্রার্থনা আমি অবশ্যই করব, সবাই যাতে ভালো থাকেন, কিন্তু এই প্রার্থনা কি ফল হবে সেটা আমি জানি না। আমার শুধু আপনাদের জন্য চিন্তা হয় যে আপনারা কতদিন থাকতে পারবেন। এই যে যুগ সংকট বলা হচ্ছে, এই যুগ সংকট কি ভয়ঙ্কর হতে পারে এবং কিভাবে এই ভয়াল সংকট আমাদের জীবনকে একদম বিধ্বস্ত করে দিতে পারে, সেটা আমরা সবাই অনুমান করছি এবং তার প্রমাণও পাচ্ছি। পৃথিবীতে শুধু একটা ধর্মই থাকবে আর অন্য ধর্ম থাকবে না, একটা সংস্কৃতি থাকবে আর অন্য সংস্কৃতি থাকবে না। এটা কি কোনো সুস্থ জীবন, সুস্থ মানসিকতা, সুস্থ সমাজ, সুস্থ দেশ? তা তো হতে পারে না। তা আমরা চাই একটি সুস্থ সমাজ, যেখানে সবাই বুক ভরে নিঃশ্বাস নেবে, সবাই স্বাধীনভাবে, স্বাধীন মানসিকতা নিয়ে বিচরণ করবে, তবেই তো ছিল সুস্থ সমাজ। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা এই দেশে সুস্থভাবে, শান্তিতে, আনন্দে, সুস্থ দেহে ভালো থাকুন। জানি না আমরা কদিন থাকতে পারবো বা কতদিন থাকতে পারবো। পাকিস্তানে এই ঘটনা ঘটেছে এবং পাকিস্তান জন্মানোর পরেই আমাদের সেখানে লাহোর এবং করাচি, এই দুটি জায়গায় রামকৃষ্ণ মিশনের কেন্দ্র ছিল। এবং একটি নাম অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার বলেছেন, পূজ্যপাদ স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ, আমাদের মঠ মিশনের 13শ প্রেসিডেন্ট মহারাজ তিনি ছিলেন। মহাজ্ঞানী, মহাপণ্ডিত এবং জগৎ বিখ্যাত একজন বক্তা। 4 ঘন্টার নোটিশে তাকে পাকিস্তান ছাড়তে হয়েছে। মাত্র 4 ঘন্টার নোটিশ। তিনি না, তার সঙ্গে যারা আরও 4 জন সন্ন্যাসী আমাদের ছিলেন রামকৃষ্ণ মঠ মিশনে, তাদেরকেও ছেড়ে চলে আসতে হয়েছে। মিয়ানমার, সেখানেও একই কাণ্ড ঘটেছে। সেখানে আমাদের একজন প্রেসিডেন্ট মহারাজ, বিগত স্বামী আত্মস্থানন্দজি মহারাজ, ওখানকার অধ্যক্ষ ছিলেন। তাকে 3 ঘন্টার মধ্যে ছাড়তে হয়েছে এই মিয়ানমার। তখন মিয়ানমার নাম ছিল না, তখন বার্মা নাম ছিল। 3 ঘন্টার মধ্যে সব ছেড়ে ফেলে দিয়ে, বিরাট বিরাট বিল্ডিং ছেড়ে দিয়ে চলে আসতে হয়েছে। আমাদের কবে ছাড়তে হবে আমি জানি না, হয়তো যে কোনো সময় নোটিশ পড়ে যাবে, এখনই যেতে হবে। সেই মানে আমাদের জিনিসপত্র গোটানোর সময়ও পাবো কি আমরা জানি না। সেই সংকটের পরিস্থিতিতে আমরা বাস করছি। যে কোনো সভ্য সরকারের কাছে মানুষের প্রত্যাশা একটা সুস্থ, স্বাস্থ্যকর পরিবেশ। যদি সেটি না থাকে, তাহলে তো সেটি সরকারের কাছ থেকে তার দায়িত্ব পালন সেটা ব্যর্থ হয়ে যাবে। কেন মানুষ এত ভয় পাবে?
মানুষ কেন এখানে ভয়ে ভয়ে কাটাবে দিন, এটা একটা প্রশ্ন। এবং বাংলাদেশে সেই সময়টা, সেই ব্যাপারটা, এই যে যুগ সংকট বলা হয়েছে আজকের আলোচনার বিষয়, এটা বড্ড বেশি প্রকট হয়ে উঠছে। তো আমরা আশা করব এই সংকট আমাদের কেটে যাবে, আমরা সুস্থ সমাজে নিরুদ্বেগে নির্বিঘ্নে নিরাপদে বাস করতে পারব। আপনাদের সকলের পক্ষেই সংকট এটি, এবং এখানে স্বামী বিবেকানন্দকে আমাদের দরকার। যে কথাটি চন্দ্রনাথ পোদ্দার বলেছেন, স্বামীজির কথা, যেটা তিনি শিকাগো ধর্ম মহাসভায় শেষ যে অধিবাসন দিয়েছিলেন, সে অভিভাষণে তিনি বলেছিলেন, হেল্প অ্যান্ড নট ফাইট, বিবাদ নয় সহায়তা। বিবাদ নয় সহায়তা, মতবিরোধ নয় পরস্পরের ভাব গ্রহণ, অ্যাসিমিলেশন অ্যান্ড নট ডিস্ট্রাকশন। বিনাশ নয় পরস্পরের ভাব গ্রহণ, হারমোনি অ্যান্ড পিস, সমন্বয় এবং শান্তি। এটাই হচ্ছে বিবেকানন্দের ওই ধর্ম মহাসভায় শেষ দিনের ভাষণ। এর মধ্যে এই যুগ সংকট থেকে উত্তরণের যে বার্তা, সেটি স্বামী বিবেকানন্দ দিয়েছিলেন। আমরাও আশা করব স্বামী বিবেকানন্দ এক কালজয়ী, এই কথাটি বারবার বলেছেন আমাদের অধ্যাপক ডক্টর মিত্তুল হাসান। কালজয়ী একজন মানুষ, তার বার্তাও কালজয়ী, কালোত্তীর্ণতায় উত্তীর্ণ হয়েছে তার ভাষণ, তার চিন্তা, তার ভাবনা। আমরা আশা করি এবং বিশ্বাস করি স্বামী বিবেকানন্দের এই যে সমন্বয়ের বার্তা, শান্তির বার্তা, এটি আমাদের যুগ সংকট থেকে আমাদের রক্ষা করতে পারে। আমরা বিশ্বাস করি যতই দিন যাবে ততই আমরা বুঝতে পারব স্বামী বিবেকানন্দ কত কালোত্তীর্ণ একটি বার্তা আমাদের কাছে দিয়েছেন। তিনি প্রফেট ছিলেন, ক্রান্তদর্শী প্রফেট। সামনে কি আসছে তাই দেখতে পেতেন। সেইভাবেই স্বামীজির বার্তা আমাদেরকে নতুন পথ দেখাক, নতুন আলো দেখাক, এটা আমরা বিশ্বাস করে বাঁচার চেষ্টা করব। বাঁচতে পারবো কি না জানি না, কতদিন পারবো তাও জানি না, কিন্তু স্বামী বিবেকানন্দ আমাদেরকে নতুন পথের সন্ধান দিয়েছেন। কেমন করে আমরা বাঁচব, সবাইকে নিয়ে বাঁচব, আনন্দের সঙ্গে বাঁচব, সেই বার্তা তিনি আমাদের দিয়ে গেছেন। আজকের যুগ সংকটে আমাদের পথপ্রদর্শক হিসাবে, যুগদ্রষ্টা হিসাবে, যুগদিশারী হিসাবে তার বার্তা আমাদেরকে নতুন পথের দিকে নিয়ে যাক। আমরা এক সুন্দর পৃথিবীতে বুক ভরে নিঃশ্বাস নিয়ে সবার জন্য বাঁচি। সবাইকে ধন্যবাদ এবং নমস্কার।